71-এর গণহত্যায় পাকিস্তানকে যে ক্ষমা চাওয়ার জাতির যে দাবি আছে সেটি তুলেছিলেন, সেটি কি পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে তুলবেন নাকি সেটি সাইডে রেখেই আমরা দ্বিপাক্ষিক সম্পর্কে যেতে চাইছি? মাননীয় চুক্তি বিষয়ে যদি একটা সম্পূরক প্রশ্ন করতে পারি। আপনি কি যথেষ্ট সুযোগ পাননি? আরো এখানে লোকজন বসে আছে, যদি পরে সময় থাকে তাহলে না হয় আপনার সাথে কথা বলা যাবে না। শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি। সেটা হলো যে উনি না, এটা একটি অফিসিয়াল ভিজিট হবে। নর্মাল যেটা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যেটা হয়ে থাকে সেটা একটা অফিসিয়াল ভিজিট হবে, সেখানে আমাদের সব ধরনের বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। এবং যেটা আমি প্রথমে বলেছিলাম যে যেহেতু এখনো প্রচুর সময় আছে, মাঝখানে আমাদের আরো অনেক কিছু করার আছে, কাজে এটা নিয়ে আমরা এখনো ডিটেলসে যাইনি। কি কি করবো না করবো সেটা আমরা তখন দেখতে পাবো। দ্বিতীয় হচ্ছে যে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেসব মোটামুটি যে চুক্তিগুলি সই হয়েছে সেগুলি কিন্তু হয়তো কোনোটা ডিটেলসে একটু আমি জানি না, সবগুলি তো আর আমাদের মিনিস্ট্রির মাধ্যমেও হয় না। সেখানে হয়তো কিছু বিষয় গোপনীয় আছে কিনা আমার খুব ভালো জানা নেই, কিন্তু বাই এন্ড লার্জ কিন্তু যে চুক্তিগুলি সেগুলি ওপেন, এটাতে কোনো গোপনীয়তা তেমন কিছু নেই। আর অসামঞ্জস্যপূর্ণ হতে পারে, আমি একটা কথা যেটা আমাদের মানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এমনিতেও মনে করা হয়, সেটা হলো যে আপনি কিন্তু নেগোসিয়েট করবেন একটা চুক্তি সই করার আগে, চুক্তি সই করার পরে না। চুক্তি সই করার পরে আপনি রিভিশনের দিকে যেতে পারেন যদি দুই পক্ষ যদি স্বীকার করে, একমত হয়। না হলে আপনি কিন্তু একটা চুক্তি যখন আপনি সই করলেন, আপনি কিন্তু একতরফাভাবে সেটাকে বাতিল করতে পারবেন না বা কিছু করতে পারবেন যদি না সেখানে বাতিল করার প্রভিশন থাকে। যেমন অনেক চুক্তি থাকে যে 3 মাসের নোটিশ দিয়ে এটা বাতিল করা যাবে, দুই পক্ষই স্বীকার করে। আদারওয়াইজ কিন্তু আপনি চুক্তি বাতিল করতে পারবেন না, কারণ আপনি যদি একটা কমার্শিয়াল চুক্তি থাকে, কমার্শিয়াল চুক্তিটা আপনি বাতিল করলেন, দেখা গেল যে সেখানে প্রভিশন আছে যে সেটা তখন আপনার হাতে থাকবে না, সেটা চলে যাবে সিঙ্গাপুর অথবা আপনার নেদারল্যান্ডসে, এবং সেখানে জজ যে রায় দেবে সেটা আপনাকে মেনে নিতে হবে। কাজে সেই পর্যায়ে না যাওয়া সবসময় লাভজনক, কারণ সেক্ষেত্রে দেখা যায় যে চুক্তির যে শর্ত থাকে সেটা তারা দেখেন এবং বলেন যে এটা পালন করতে হবে। আপনাদের মনের মধ্যে হয়তো অনেকের মধ্যে আছে যে আদানির চুক্তি, যেটা যে আদানির চুক্তিটা একটা খারাপ চুক্তি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এটা চুক্তিটা ভালো হয়নি। আমাদের স্বার্থ যারা চুক্তি নেগোসিয়েট করেছিলেন তারা বাংলাদেশের স্বার্থ ঠিক মতো রক্ষা করতে পারেননি সেক্ষেত্রে, সেই হিসাবে আমি বলতে যে এটা একটা ভালো চুক্তি না। রামপালের কথা আমি অতটা জানি না, কিন্তু আদানির ক্ষেত্রে এটা ডেফিনেটলি সত্য। যে পরিমাণ পয়সা আমাদের দিতে হবে এবং যে পরিমাণ বিদ্যুৎ আমরা নিতে পারি বা না পারি ইত্যাদি, সব ক্ষেত্রেই আমাদের স্বার্থকে সেখানে যথেষ্টই কম গুরুত্ব দেওয়া হয়েছে বলে আমার মনে হয়েছে। এক্ষেত্রেও কিন্তু একই কথা খাটে যে আমাদেরকে সেটা আদানির সাথেই যদি কিছু করতে হয়, আদানির সাথেই সেটা টেক আপ করতে হবে এবং তাদের সাথে বসে আমাদেরকে কোনো ইমপ্রুভমেন্ট যদি করা যায় সেটা করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা অনেকদিন আগে আমরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চিঠি দিলাম, সেটার উত্তর পাননি আপনি বলেছেন। না পেলে পরবর্তী পদক্ষেপের কথা আপনি আমাদেরকে আগে জানিয়েছেন, সেই পদক্ষেপের দিকে কখন হাঁটবেন সেই হচ্ছে একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ধরেন 6 মাস পূর্তি উপলক্ষে উনি একটি বক্তৃতা দিলেন, তার ফলশ্রুতিতে এই যে ভাঙচুর বা যেসব ঘটনা ঘটলো সেগুলো ছাত্র জনতার আন্দোলন, আপনার বলছি ওনার বক্তব্য দেওয়ার কারণে। এখন উনি তো মাঝে মাঝেই বক্তব্য দেয়, উনি আবার বক্তব্য দিলে যদি এরকম ভাঙচুর হয় সেটি সরকার কিভাবে মোকাবেলা করবে নাকি এরকম ছেড়ে? এটা আমার মনে হয় এই প্রশ্ন আপনি যদি হোম অ্যাডভাইজারকে করেন উনি হয়তো আরো ভালো উত্তর দিতে পারবেন। একটা ঘটনা ঘটে গেছে মানে যে এমনই ঘটনা সবসময় ঘটবে এমন কোনো কথা নয়, তবে কি পদক্ষেপ নেবে সরকার সেটা আমার মনে হয় আপনারা যদি হোম অ্যাডভাইজারকে জিজ্ঞেস তাদের বিষয় তারা এটা হয়তো ভালো বলতে পারবে। আর উনি স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন, এটাও সত্য, তবে তার সাম্প্রতিক বক্তব্যগুলি ছিল অত্যন্ত বেশি আক্রমণাত্মক, যে কারণে হয়তো এই ইয়াং জেনারেশনের সেন্টিমেন্টেশন শক্ত খুব বেশিভাবে লেগেছে। আমরা ভারতকে আমরা অনুরোধ করে যাচ্ছি যে তাকে যেন এই ধরনের বক্তব্য দেওয়া থেকে যেন তাকে বিরত রাখার চেষ্টা করা হয়। আমরা দেখবো যে কি ঘটে এবং কতটুকু তারা পদক্ষেপ নেয়, সেই অনুযায়ী আমাদেরকে পরবর্তী পদক্ষেপ দিতে হবে।